ইতিকথা পাবলিকেশনের পক্ষ থেকে 9ই জুন লাইভে আসার কথা ছিল, কোনো কারণবশত সেদিন আসা হয়নি। তারপর দুটো রবিবার কেটে গেছে, আসা হয়নি। আজ শনিবার আমরা লাইভে আসছি পেজ থেকে। সঙ্গে রয়েছে তরুণ কবি ও গদ্যকার তন্ময় ভট্টাচার্য এবং প্রাবন্ধিক সোহম দাস। আমরা ওদের কাছে যাচ্ছি, শুনি আলোচনা। নমস্কার। শুদ্রকদা আমাকে প্রায় দিন 20 আগেই এই লাইভের কথা বলেছিল। দিনটা হওয়ার কথা ছিল গত সপ্তাহে, গত রবিবার। কোনো কারণবশত হয়নি, আর তার জন্য সেটা পিছিয়ে আজকে হয়েছে। কারণটাও বলে দিচ্ছি। কারণটা হচ্ছে, গত রবিবার আমার পক্ষে সম্ভব হলেও সোহমের পক্ষে সম্ভব ছিল না। আর আমি ভীষণভাবে চাইছিলাম যে সোহম থাকুক। তার কারণ, আমি চাইনি একটা সিরিয়াস আলোচনা কখনোই, অন্তত শুদ্রকদা যেখানে আমাকে প্রস্তাব দিয়েছিল এই আলোচনায় অংশগ্রহণ করার বা ইতিকথার এই অনুষ্ঠানের ভাগিদার হওয়ার, আমি চাইনি আলোচনাটা শুধুমাত্র কবিতার মধ্যে সীমাবদ্ধ থাকুক। আমি চেয়েছিলাম এটা ইতিহাস, ভ্রমণ, গদ্য এবং অন্যান্য আরও ছোটোখাটো কিছু বিষয়ে ছড়িয়ে যাক, যেগুলো নিয়ে আমি বিভিন্ন সময়ে কাজ করেছি। এবং কবিতা ছাড়া আমার অন্যান্য কাজগুলোর সম্পর্কে সোহম যথেষ্ট অবগত। একদিক দিয়ে বাঁচোয়া সোহম কবিতা পড়ে না, সেই জন্য কবিতা সংক্রান্ত কূট প্রশ্নের মুখোমুখি আমার হতে হবে না, আশা করা যাচ্ছে। বাদবাকি যেগুলো রইল, ইতিহাস, ভ্রমণ, বিভিন্ন অভিজ্ঞতা, সেগুলো নিয়ে আলোচনার জন্য সোহমের থেকে ভালো আমাকে কেউ প্রশ্ন করতে পারবে বা তার সাথে আলোচনা করে আমি সঠিক উত্তর দিতে পারবো বা ক্যাজুয়াল ফিল করব, এমন কাউকে এত কম সময়ের মধ্যে আমার মাথায় আসেনি। তার উপর উপরি পাওনা হচ্ছে, সোহম নিজেও প্রবন্ধ লিখে বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন ওয়েব ম্যাগাজিনে। তার নিজের অভিজ্ঞতাটাও আমার কাছে যথেষ্ট উপকারের হবে। এবং আমিও সোহমকে পাল্টে কিছু প্রশ্ন করব, ওর লেখালেখি নিয়েও, কেন লিখছি ইত্যাদি নিয়ে। এইভাবে শুধু কবিতার মধ্যে না, আমরা যতটা পারি, অন্তত আমি যতটা কাজ করেছি এবং সোহম যতটুকু করেছে, আমাদের দুজনের আলোচনার মধ্যে দিয়ে একটা যদি সম্পূর্ণ একটা পরিবেশ তৈরি করতে পারি ইতিকথার এই ফেসবুক লাইভে, সেটাই আমাদের চেষ্টা। তো তন্ময় তো অনেকটা বলে দিল কেন আজকে আমরা এখানে এসেছি দুজনে এত বকবক করতে। তো তন্ময়কে প্রথমেই আমি একদম আমি সোজাসুজি বিষয়ে চলে যাচ্ছি যে তন্ময়ের যে দুটো বই আমার খুব প্রিয়, একটা হচ্ছে আত্মানন্দ বিদ্যা আর একটা হচ্ছে বেলঘরিয়ার ইতিহাস সন্ধান। বেলঘরিয়ার ইতিহাস সন্ধান আমার প্রথম বই, আর প্রথম বইটাই একটা ও করেছিল একদম পুরো রিসার্চ ভিত্তিক একটা বই, গবেষণামূলক একটা বই, যেটা প্রচুর খাটাখাটুনি ছিল, পরিশ্রম ছিল, পড়াশোনা ছিল এবং অবশ্যই আবেগ তো ছিলই, বেলঘরিয়ার ছেলে। তো আমি ওকে প্রথমে এই দুটো বইয়ের একটা সুন্দর একটা লিঙ্ক আমার মনে হয়েছে, যেটা ওকে একটু বলতে চাই। যেটা হচ্ছে যে ধর তুই এই দুটো যে বই পড়েছিস, দুটোই বলতে পারি একটু সন্ধানী ঘরানা, মানে একটা ধর ইতিহাস সন্ধানে আর একটা তোর শিকড়ের সন্ধানে। তা একবার তুই ফেসবুকে লিখেছিলিস যে তোর কাছে বাংলাদেশ যাওয়ার আগে বাংলাদেশ বলতে যে ব্যাপারটা ছিল, বাংলা ভাষা বা বাংলাদেশের অন্যান্য যা ব্যাপার, সেটা তোর তুই বেলঘরিয়া দিয়ে সেটা পেয়েছিলিস। কলোনির মধ্যে ওখানকার মানুষজন সেই ভাষা বলছে কয়েকজন। সেটা তোর কি মনে হয় যে এখানে এই একটা সূক্ষ্ম যোগসূত্র রয়ে গেছে এই দুটো বইয়ের মধ্যে? মানে আমি এই কারণে আরো বলছি যে কারণ তোর জন্ম বেলঘরিয়াতে, তোর বড় হয়ে ওঠা বেলঘরিয়াতে, সবটাই বেলঘরিয়াতে, মানে তুই বেলঘরিয়াতে খুব ভালোবাসিস, সেই জন্য একটা কাজ করেছিস, মানে তোর শিকড়টা বলতে গেলে বেলঘরিয়াতেও রয়েছে। কিন্তু তো সেই ক্ষেত্রে কি এই দুটো বই বেলঘরিয়াতেই রয়েছে, বেলঘরিয়া আমার নিজের শিকড়। তো সেই ক্ষেত্রে এই দুটো বইয়ের লিঙ্ক তুই মানে কিভাবে ব্যাখ্যা করতে পারিস? আছে কি না একেবারে আলাদা? তুই কি বলবি? এটা, এই প্রসঙ্গে আমার একটা কথা সবসময় মনে পড়ে এবং ভাবলে হাসিও পায়। সেটা হচ্ছে, আমার
সব লেখার মধ্যে আমি একটা লিঙ্কই খুঁজে পাই, একটা বিষয়, সেটা কমন। সেটা বেলঘরিয়ার ইতিহাসই হোক কিংবা শাহ আব্দুল করিম হোক, আত্মানন্দ বৃদ্ধি হোক, যাই হোক, সব বিষয় একটা কমন লিঙ্ক হচ্ছে, সেটা হচ্ছে কবিতা। আমার লেখালেখির শুরু, সিরিয়াসলি লেখালেখির শুরু কবিতা দিয়ে, এবং শেষ পর্যন্ত আর কিছু লিখি না লিখি কবিতাটা লিখতে চাই। ভালো হতে পারে, মন্দ হতে পারে। তুই লক্ষ্য করলে দেখবি বেলঘরিয়ার ইতিহাস বিষয়টা এমনই যে সেখানে তো আর, এবং খুবই কাঠখোট্টা ইতিহাস এবং একটা আঞ্চলিক ইতিহাস, হ্যাঁ। সেখানে তো কবিতার কোনো জায়গা নেই বা কবিতার স্পেসও আসে না। সেখানে আমি কি করলাম, প্রকাশকের সাথে তর্কাতর্কি করে বইয়ের ব্যাক কভারে পেছনের মলাটে মানে দুটো প্যারাগ্রাফ কবিতা লিখে দিলাম আমার, যার শেষ লাইনটা ছিল বলতে মফস্বলের মাজারে প্রদীপ জ্বাল। প্রদীপ চাঁদ। কিংবা ওই বইয়ের মধ্যে একটা অধ্যায় ছিল যেখানে চণ্ডীচরণ মিত্র আর সুবিমাল নিয়ে আলোচনা, ওটা ছিল সম্পূর্ণ সাহিত্য সংক্রান্ত বিষয়, বেলঘরিয়ার সাহিত্য সংক্রান্ত একটা বিষয়। ওখানে আমি যেটা করেছি, ওইখানে অন্যান্য অধ্যায় যেমন শুধুমাত্র ইতিহাস বা তথ্য নির্ভর, ওখানে আমি আমার শ্বাস নিতে পেরেছি, স্পেস নিয়েছি, কারণ সাহিত্যের প্রসঙ্গে সাহিত্য নিয়ে আলোচনা করে দিয়েছি আচ্ছা আমার নিজের মতো বিশ্লেষণ। আচ্ছা। আর আত্মানন্দ বৃদ্ধিতেও অবশ্যই জার্নি, কিন্তু বইটা পড়লে দেখবি বিভিন্ন পাতায় পাতায় কবিতা পাতার পাতায় বিভিন্ন কবিতা গল্পের মধ্যে লিঙ্ক হিসাবে কবিতার টুকরো, যেমন একটা কবিতা আমার খুব পছন্দ, যেটা হচ্ছে উদ্বাস্তু। উদ্বাস্তু মানে লাস্ট সুপার স্ক্যাম কি জানি নারায়ণগঞ্জ থেকে একটি পার্টি এসে থেমেছিল আমার কথাই। এছাড়া মৈত্রী এক্সপ্রেস বলে একটি কবিতা রয়েছে। কাজেই সবচেয়ে কমন যদি বলতে পারিস সেটা হচ্ছে কবিতা। আর এখন তুই যে শিকড়ের কথা বলেছিস, দেখ বেলঘরিয়ায় আমার জন্ম, আমার পরিবার প্রায় 60 বছরের ওপর বেলঘরিয়ায় থাকে। দেশভাগের সময় ঠাকুরদা ওপার থেকে এখানে এসেছিলেন। জিনিসটা কি হয়েছে, আমি যখন জন্মেছি তখন আমি ঠাকুরদাকে পাইনি, কিন্তু ঠাকুমা ছিলেন, এবং আমার বাড়ির পারিবারিক সদস্যদের মধ্যে পূর্ববঙ্গের ময়মনসিংহের ভাষাতেই কথাবার্তা হতো, এবং সেখানকার আচার, সেখানকার ব্রত পালন, সেখানকার পূজা, খাবার দাবার ইত্যাদি আমি শুনে শুনে বড় হয়েছি। কাজেই সেই জিনিসটা আমার মধ্যে অবশ্যই পারিবারিক সূত্রে বেঁধে গেছে। আর আমার মানে কৈশোর, শৈশব, যৌবন পুরোটাই তো বেলঘরিয়ার মাটিতে কেটেছে। কাজেই বেলঘরিয়ার প্রতি একটা অদ্ভুত টান। আমার যখন ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হলো তখন একটা আতঙ্ক আমাকে পেয়ে বসেছিল যে এই বুঝি আমাকে এখন চাকরির জন্য বাংলা ছেড়ে, রাজ্য ছেড়ে চলে যেতে হবে। এতদিন 20-21 বছর বেলঘরিয়ায় কাটালাম, আর বেলঘরিয়ায় কাটতে পারবো না। আমি যে 21 বছর থাকলাম এখানে, আমি খুব মিস করছিলাম, মানে চলে যেতে হবে ভেবে। কি এমন করতে পারি যা হলে বেলঘরিয়ার সঙ্গে আমার সম্পর্কটা চিরজীবনের জন্য থেকে যাবে। এরকম একটা তাগিদ থেকেই বেলঘরিয়ার ইতিহাস শুনলাম। আর আত্মানন্দ বৃদ্ধি তো আমার ছোটবেলা থেকেই একটা ইচ্ছে ছিল যে পূর্ববঙ্গের সূত্র খোঁজার, রুট খোঁজার। 70 বছর পুরো ডিটাচ, সেখান থেকে একা একা যাওয়া। আমি জানতে চেয়েছিলাম এই যে আজকে আমি বা এই যে আমার পরিবার, সামগ্রিকভাবে আমি একটা ধর উদাহরণ মাত্র, এরকম আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, তাদের লক্ষ লক্ষ পরিবার আছে, তাদের প্রতিনিধি হয়েই একজন আমি নিজেকে ভেবেছি। গেছি 70 বছর বাদে একজন গেলে কিরকম ফিলিংটা হতে পারে, এবং সেটা একটা অন্য একটা দেশ। হ্যাঁ, তখন সেখানে অনেক কারণ আমি এই জিনিসটা খুব ভালো করে মানি। আমরা পশ্চিমবাংলায় আছি ধর 72 বছর, কিন্তু তার আগে 300 থেকে 400 বছর আমরা পূর্ববঙ্গে ছিলাম। ওইটাকে অস্বীকার করে তো এটাকে স্বীকার করা যাবে না, আমি দুটোকেই স্বীকার করতে চাই। প্রথমে আমার বর্তমান অবস্থা স্বীকার করেছি, এবং তারপরে আমি গেছি ওইখানে খুঁজতে। আর আমার খুঁজতে ভালো লাগে, খোঁজাটা বোধ হয় কবিতা লেখার থেকেই এসছে। আচ্ছা, মানে এই কারণে ইতিহাসের কাছে যাওয়া বা বিভিন্ন জায়গায় ভ্রমণের জায়গার মধ্যে ইতিহাস খুঁজে পাওয়া, সবকিছুর মধ্যে ওই খোঁজা এবং খুঁজে যেটা হয়তো আর কেউ পায়নি বা আর কেউ করেনি, সেই জিনিসটা একেবারে নতুন করে নিজের মতো করে, হয়তো সবসময় ফর্মালি না, মানে একাডেমিক ওয়েতে না, কিন্তু নিজের মতো করে খোঁজার চেষ্টা করি। এই জন্য তোর ইতিহাসের খোঁজাতেও কবিতা থেকে যায় অনেক থাকবে, এবং লেখার গদ্যের ভাষাতেও থাকবে। আমি সচেতনভাবেই সেটা করি। বেশ। আচ্ছা, তুই যে আত্মানন্দ বৃত্তি যখন তুই লিখেছিস, তার আগে তুই বাংলাদেশ গিয়েছিস, তখন বাংলাদেশ তখন গেছিস, তখন বোধহয় এখানে 15ই আগস্টের সময়টা গিয়েছিস। আচ্ছা, এই সময়টা বেশি নেওয়ার কি কোনো অন্য কারণ আছে না? ওই সব মানে পাসপোর্ট ভিসার ঝামেলা করতে করতে আর কি ওই সময়টা অটোমেটিক্যালি চলে এসেছে? আমার এই প্রশ্নটা খুব অনেক ধরেই করা হয়েছে যে তুই ওই সময়টাই এখানে বেছে নিলি, কারণ
15ই আগস্ট এখানে স্বাধীনতা দিবস প্লাস ওখানে জাতীয় শোক দিবস, যেহেতু বঙ্গবন্ধু হত্যার দিবস, ওই সময়টাকে বেছে নেওয়ার কারণ দেয়। আমি চাইলে আরো এক সপ্তাহ পরেও যেতে পারতাম, এক সপ্তাহ আগেও যেতে আগেও পারতাম। আমার মনের মধ্যে প্রচ্ছন্ন একটা খুব ইচ্ছে ছিল যে আমি বাংলাদেশে পৌঁছেছিলাম আমি 13ই আগস্ট, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি আমাদের গ্রামে কিশোরগঞ্জের বর্ষিকুড়ায় যেদিন হাজির হব, যেদিন পৌঁছবো, সেই দিনটা যেন 15ই আগস্টই হয়। কারণ খেয়াল করলে দেখবি আমি গেছিলাম 2017 15ই আগস্ট, দেশভাগ হলো 1947 মনে হয়। একদম আমি 70 বছর, চেয়েছিলাম 70 বছরের মাথায় ওই সকালটায় যেন আমি যাই, এবং সেটা ঘটনাচক্রে হয়েও গেল। ডেডিকেশন। সেটা ঘটনাচক্রে হয়েও গেল। কিন্তু গিয়ে আমি যখন যাচ্ছি, আগের দিন রাতে আমি কিশোরগঞ্জ সদরে পৌঁছে গেছিলাম, সেখান থেকে যখন গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি, আমাদের এখানে যেগুলো টোটো চলে বাংলাদেশে সেগুলোকে অটো বলে। আচ্ছা, সেই ওদের দেশের ভাষাতেই অটো করে যখন যাচ্ছি, তখন দেখছি দুপাশে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে বঙ্গবন্ধুর শোক পালন করে। কারণ 1975 সালের ওই 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ওই দিনটা হচ্ছে বাংলাদেশের শোক দিবস। মানে অদ্ভুত একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে আমি হাজির হলাম। আমাদের দেশের স্বাধীনতা দিবস, ও দেশের শোক দিবস। আর আমি যখন আমাদের গ্রামে গেলাম, সেই গ্রামে একটা স্কুল ছিল, আছেও এখনো, নারায়ণনগরে, পাশের গ্রাম, হোসেনপুর প্রাইমারি স্কুল। সেই স্কুলটা আবার আমাদের পূর্বপুরুষেরই প্রতিষ্ঠা ছিল। তো সেই স্কুলে গিয়ে দেখলাম যে সেখানে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যু উপলক্ষে জাতীয় শোক দিবস। কাজেই স্বাধীনতা দিবস, শোক দিবস, দেশভাগ, আর আমার 70 বছর বাদে শিকড় খুঁজতে যাওয়া সব একাকার হয়ে গেল একটা দিনে। তবে শোক দিবসটা মানে হয়ে গেল ঘটনা, কিন্তু আমি 15ই আগস্টই গ্রামে যেতে চেয়েছি। আচ্ছা, ওই দিনকে গিয়ে মনে হয়েছিল আমি খুব স্বাধীন, মানে ওই ভিটে দাঁড়িয়ে, এটা কি মনে হয়েছিল? না, আমি খুব স্বাধীন মনে হয়নি। আমার মনে হয়েছিল চারপাশ ভিটে এবং তার সামনে বিশাল বড় উঠোন এবং চারপাশে প্রচুর জমি। গ্রামের বৃদ্ধ লোকেরা বলছেন যে ওই জমিগুলো নাকি একসময় আমাদের ছিল। দেখে আমার মনে হচ্ছিল যে আমি যদি আজকে এই কলকাতার বা বেলঘড়িয়ার এই পরিবেশে না থাকতাম, তাহলে আমার জীবনটা হয়তো পুরো অন্যরকম হতো। যদি ঠাকুরদারা চলে আসতে বাধ্য না হতে, তাহলে হয়তো আজকের এই আমি হয়েছি, সেটা ভালো না মন্দ যাই না, কিন্তু অন্যরকম একটা কিছু হতো, সেইটার জন্য আফসোস হয়েছিল। আচ্ছা, তুই আত্মনগীতিতে প্রথম মানে শুরুই করছিস যেটা ছিন্নমূল সিনেমার একটা ডায়লগ দিয়ে, এখানে ওই বৃদ্ধা এই খুঁটি আঁকড়ে বলছে আমি যাবো না কিছুতেই যাবো না। তো কিংবা ধর ওই মানে ওই সিনেমাটা মানে মারাত্মক একটা সিনেমা নির্মাণ করেছিলেন 1950 3 বছর বাদে। এবং ওখানে প্রথম দিকে ওই যে কাদের আর শ্রীকান্ত কথা বলছে যখন, তখন কাদের বলছে শুনছি নাকি আমাদের দেশটা ভাগ হইব, তখন শ্রীকান্ত বলছে যে তোমরা কি সব বলছো, দেশ কি মাচার লাউ না কুমড়া যে ভাগ হয়ে যাবে। মানে তখন মানে মানুষের কত আশা যে হয়তো দেশটা ভাগ হবে না, হয়তো এটা একটা মানে ওই রকম একটা গুজবের মধ্যে মিলিয়ে যাবে, কিন্তু ওই আলটিমেটলি যেটা হলো সবাই আমরা জানি তারপরে কি হচ্ছে। মানে সেই জায়গা থেকে কতটা হন্ট করে বা হন্ট করেছে ওই যাত্রাটাতে তো কতটা হন্ট করে দেবে। দেখ, আমি একটা জিনিস নিয়ে খুব আফসোস করি যে আমি শুনেছিলাম যে আমাদের পূর্ববঙ্গে গ্রামে যে বাড়িটা ছিল, সেখানে ছাদ থেকে ওই যেমন করে বিভিন্ন সিনেমা সিরিয়ালে দেখায় না, যে ওই ছাদ থেকে দড়ি ঝুলছে, দড়ির মধ্যে ওই মাখনের হাড়ি বসানো, ওই যে কৃষ্ণ। আমাদের ওখানে শুনেছি আর কি, মানে বড়দের মুখে, যারা ওখান থেকে ছেড়ে এসেছেন তাদের মুখে, ওরকম একটা ঝোলানো একটা তাক ছিল বিশাল। সেই তাকের মধ্যে নাকি অসংখ্য পুঁথি ছিল। আচ্ছা, সংস্কৃত পুঁথি। সেগুলো তো ঠাকুরদা হয়তো 4-5টা নিয়ে এসেছিলেন, যেগুলো একেবারেই নিত্য নৈমিত্তিক কাজে লাগে। সেগুলো ছাড়া সব পুঁথিগুলোই ছেড়ে আসতে হয়েছিল। আমার আজকেও ভাবলে সেই জিনিসটা, মানে যেহেতু আমি নিজে লেখালেখির সঙ্গে যুক্ত বা এই জিনিসগুলো খুঁজতে পছন্দ করি, আমার ভাবলে সেই জিনিসটা খুব কষ্ট দেয় যে ওই পুঁথিগুলো যদি আমি হাতে পেতাম উত্তরাধিকার সূত্রে হলেও, তাহলে হয়তো শুধু আমার পরিবারের ক্ষেত্রেও না, মানে হয়তো বাংলা ভাষার ক্ষেত্রেও একটা কিছু নতুন জিনিস না হলেও সচরাচর পাওয়া যায় না। কারণ আমি শুনেছি আমার ঠাকুরদা ভৈরব তর্ক পঞ্চানন একটা পুঁথি লিখেছিলেন সাংখ্য দর্শনে, বিদ্যাসাগরীয় বাংলায় লেখা। সেই পুঁথিটা নাকি কেউ একজন এশিয়াটিক সোসাইটিতে জমা দিয়েছিল, আমি অনেক খোঁজ করেও পাইনি। হয়তো এরকম আরো প্রচুর পুঁথি ছিল। আমার এই আফসোসগুলো তো সবসময়ই থাকে। এবং সেটা শুধু তোর পরিবারের ক্ষেত্রে না, তো অন্য অনেক পরিবারের ছিল। হ্যাঁ, মানে এটা মানে ওইটা একটা বড় আমাদের লস হয়ে গেছে।
কালচারাল লস তো হয়েইছে। তাছাড়া তুই যে টু দি পয়েন্ট প্রশ্নটা করবি যে দেশভাগের ফলে সরে আসা, হ্যাঁ আমি গ্রামে গিয়ে বেশ কিছু পজিটিভ জিনিস দেখেছি, আমার এখনকার দৃষ্টিভঙ্গির সাপেক্ষে বেশ কিছু নেগেটিভ জিনিসও দেখেছি। মানে আমি ওখানে থাকলে ভালো থাকতাম, এখানে থাকলে বাজে আছি এমন কথা বলবো না, কখনোই না, কারণ ওখানকার আমার অভিজ্ঞতাই নেই। দেখিস নাকি যে ওখানে থাকলে কি হবে, কি বলতে পারছি না। কিন্তু বিভিন্ন মানুষের তো সাথে আলোচনা করেছিলাম বইটা লেখার শুরু করে, তাদের যন্ত্রণাটা বুঝেছি এবং এইটুকু বুঝেছি আমাকে যদি আজকে হঠাৎ করে বলা হয় যে যে বাড়িতে তুমি জন্মেছো 25 বছর কাটিয়েছো তুমি কাল থেকে সেখানে থাকতে পারবে না, আমার স্বইচ্ছায় না, আমি বাধ্য হয়ে ছেড়ে যাচ্ছি, সেই জিনিসটা যে দুঃখের। সেই মানুষগুলো তুমি তো ভাব না, আমার ঠাকুমা 26-27 বছর বয়সে চলে এসেছিল, এই 90 বছর বয়সে দাঁড়িয়েও আমাকে বলেন যে একবার নিয়েছে। কাজে যারা চলে এসেছিল তাদের পরবর্তী প্রজন্ম খুব বেশি যে সাক্ষাৎ ব্যথিত হয়েছে তা না, তো যারা চলে এসেছিল তাদের কাছে এবং যাদের স্মৃতি ছিল তাদের কাছে চিরজীবনী একটা হাহাকারের জিনিস হয়ে গেছে। এবং আমি ওই যে তুই প্রথম যে দৃশ্যটা দিয়ে শুরু করলি যে বৃদ্ধার কথা, যে আমি যেমন না করবো, আমি না প্রথমবার ভেবেছিলাম বোধহয় তোর ঠাকুমার একটা লাইন না তো যাই হোক, সেটা একটা অন্য ব্যাপার। সিনেমাটা প্রথমে দেখি, তখন আমি দেখি, তারপরে সিনেমাটা আমি দেখেছি। তো আমার মনে হয় আমার আরো যেটা হয়েছে, আমার সিনেমাটা একটা লেগেছে যে আমি স্বামীর পিঠে ছেড়ে যাবো না, শ্বশুরের পিঠে ছেড়ে যাবো না, তার নিজের পিঠে কিন্তু নয় সেটা, তার বাবার পিঠে কিন্তু সেটা নয়। এই যে এটা যদি তুই ঠাকুমার দিকে বিয়ে করিস তাহলে মানে সেই ভালো বুঝতে পারবি। সেই সময় কি হতো, সেই সময় ধর একজন মানুষ, তুই ছিন্নমূল সিনেমাটাই দেখ যে বৃদ্ধাকে চিত্রায়িত করা হয়েছে, তার বয়স 70-80 বছর, সেই সময় 10-12-15 বছরে বিয়ে হতো, তারপর থেকে ধর সেই বৃদ্ধা প্রায় 50-55-60 বছর কাটিয়েছে, সে সেখানে অভ্যস্ত হয়ে গেছে, সে আর কিছু ভাবতে পারে না। সেটাই, সে তার কাছে হয়তো আফটার অল সেটা হয়তো মাথার প্রচ্ছন্নে শ্বশুর বাড়ি, কিন্তু সেই বাড়িটা তার কাছে নিজের কম না, তার মুখে বলার সময় তো সংস্কারগত কারণে শ্বশুর বাড়ি বেরোচ্ছে, কিন্তু সে নিজের আবেগের জন্যই আমি এখানে বড় হয়েছি, আমি এখানে থেকেছি, এটা আমার সর্বস্ব। সেই আবেগটা তো একটা বিশাল আবেগ না, নিজের বাড়ির সেই সময় কতজন মহিলা নিজের বাড়ির স্মৃতি আঁকড়ে থাকতে পারতেন, খুব কম। এই প্রসঙ্গে আরেকটা কথা, যে ওই যে বৃদ্ধা বলছি যে আমি এখান থেকে চলে গেলে আমার এতে জল দেবে কি, তুলসীর মধ্যে জল দেবে কি, তো ওইখান থেকে কি ওই মানে তোর যে বইয়ের উৎসর্গ যেটা সেই তুলসী গাছটাকে এখান থেকে কোনোভাবে না ওটা মাথার মধ্যে ছিল কোনো বই উৎসর্গটা, আমার উৎসর্গটা নিয়ে আমার খুব জানার ইচ্ছে। উৎসর্গটা আমার বাবার খুব পছন্দ, মানে নাড়া দিয়েছিল এই বাবা। উৎসর্গটা ছিল সেই তুলসী গাছটিকে যে বুঝতে পেরেছিল কাল থেকে প্রদীপ পাবে না। না, বিষয়টা হচ্ছে আমি ভাবছিলাম যে ধর না আমাদের পরিবারই যখন ছিল একটা উঠানে একটা তুলসী গাছ নিশ্চয়ই ছিল, তা সেখানে নিশ্চয়ই প্রত্যেকদিন ঠাকুমা গৃহবধূ হিসাবে সন্ধ্যা সিদ্ধান্ত হলো যে চলে আসবে, তারপর থেকে কি হলো, ওই বাড়ির দায়িত্ব কাউকে দিয়ে আসা হয় না, তালা বন্ধ করে হঠাৎ করে চলে এসেছি। সেইটাই যে আরো অনেক কিছুই হয়তো ছিল যেগুলো পরে আমি যখন গ্রামে গেলাম, গিয়ে দেখলাম যে বাড়িটাকে আমাদের বলে আন্দাজ করলাম, সেই বাড়িতে এখন নতুন একজন থাকেন, জনৈক মুসলমান ভদ্রলোক, তিনিও সেই গ্রামে পরে তার, কিন্তু আমি সেই বাড়ির উঠোনে বা সেই বাড়ির দাওয়ায় যখন গিয়ে দাঁড়ালাম প্রচন্ড কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে এটা তো আমারও হতে পারতো, এই আফসোস, এটা হয়তো লোভও হতে পারে যে আমার তো আছেই বেলঘরিয়ার তো আমার ঠিকানা আছে, কিন্তু এটাও তো আমার হতে পারতো, এই বিশাল, আমি তো বেলঘরিয়া বাড়ি থেকে লোভ হয়তো নয়, লোভ না, কাইন্ড অফ বিলাসিতা বলতে পারিস, বিলাসিতাও না, ঠিক না, আফসোস একটা, মানে আফসোস থেকে, মানে এটা আমার ছিল, আমার হারিয়ে গেছে, এটা আমার আসতে পারে। মানুষ যেটা সচরাচর অভ্যস্ত সেইটা নিয়ে তো তার হাহাকার জন্মায় না, জন্মায় যেটা সে ভালোবাসে কিন্তু যার মধ্যে সে অভ্যস্ত নয়। আবার এটাও হয়তো আমার খুব মনে হয়, আমি হয়তো ওখানে 7 দিন থাকলাম 10 দিন থাকলাম খুব ভালো, কিন্তু আমি যেরকম নাগরিক জীবনে আজকে অভ্যস্ত, সেখানে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস ওখানে থাকলে আমি হয়তো নিজেই হাঁপিয়ে উঠবো, আমাকে হয়তো তখন মানে ঢাকা কিশোরগঞ্জ যাতায়াত করতে হবে। তোর একটা নন্দন আছে, রবীন্দ্র সদন আছে, অনেক ব্যাপার আছে না, সত্যি আছে। আমরা যে মাধ্যমে সেটাই গ্রামে হয়তো শুনলাম 1 বছর 2 বছর আগে সেখানে ঠিকভাবে বিদ্যুৎ পৌঁছেছে, হয়তো আমার অভ্যাসের সঙ্গেই সেই জিনিসটা ঢোকাঢুকি খাবে, কবিতা পাঠ করেছিল, কিন্তু সেই অন্তত সেই মুহূর্তে তো অত বিশ্লেষণ হয় না, সেই মুহূর্তে মনে হয় যে না এটা আমার বড় ভালো, ওই মুহূর্তটা
আচ্ছা তুই মানে যখন পৌঁছচ্ছিস আর কি ওই তোর ভিটেতে, তার যেতে যেতে কোনো জায়গায় ধর একটু দেরি হচ্ছে কোনো একটা কারণে, প্রচন্ড একটা বিরক্তি লাগে না যে কতক্ষণে মানে কেন দেরি হচ্ছে, এরকম একটা জিনিস মনে হচ্ছিল তো নিশ্চয়ই। এবং এরকম কোনো মুহূর্ত ঘটেছে মানে বিরক্ত লাগে কেন দেরি হচ্ছে এই কাজটা করতে, আমাদের যত তাড়াতাড়ি পৌঁছে দেবো, এরকম একটা ব্যাপার থাকে না একটা সেই না, আমার সেই আকুলতাটা জন্মেছিল ঠিক কোনটা আমাদের বাড়ি ছিল আচ্ছা। 70 বছর আগে, সেইটা আইডেন্টিফাই করার জন্য গ্রামের বিভিন্ন লোক জড়ো হয়েছেন, কারোর বয়স 70 বছর, কারোর বয়স 80 বছর, কেউ বা মধ্যবয়স্ক। তারা মিলে যখন আলোচনা করছেন এইটা হইতে পারে ওইটা হইতে পারে আন্দাজ করছেন, তখন আমার মধ্যে অস্থিরতা যাচ্ছে। আমি অস্থিরতা। বৃদ্ধদের বারবার বলছি কোনটা দেখিয়ে দেন, কোনটা দেখাইয়া দেন, কোনটা হইব, বুঝতে পারতে আসি না। এই যে আকুলতাটা, কোনটা এক্স্যাক্টলি কোনটা ছেড়ে চলে এসেছিল, বা ওই ট্র্যাজেডি যদি না ঘটতো 47 সালে, তাহলে হয়তো আমার বাবা কোনটায় জন্মাতেন, হয়তো ঘটনাচক্রে আমিও কোনটায় জন্মাতে পারতাম, সেই দেখার আকুলতাটা যতক্ষণ না এক্স্যাক্টলি একটা আন্দাজ পেয়েছি ততক্ষণ তো অস্থিরতা ছিল। তুই ঢাকা থেকে তো প্রথমে তোর বাস বেরিয়ে গেছিস, তুই বললি গেছিস মানে লাস্ট বোধহয় কিশোরগঞ্জ সদরের বাস, ডাইরেক্ট বাস ডাইরেক্ট বাসে ময়মনসিংহ হয়ে ঘুরে ময়মনসিংহ যেতে হয়েছিল। তো তুই যে বললি যে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে রাত্রেবেলা তুই এটা কোনো একটা বুঝে গেছিলিস। হ্যাঁ, কারণ মানে এইটা কি এটা এটা কি শুধু ইনটিউশন না এটা কাকতালি, এটা কোইন্সিডেন্স? কারণ ঘটনাটা হচ্ছে ইন্টারেস্টিং ভাবে আমি দেখছিলাম যে সেদিন রাত্রিবেলা তখন 8:30 9টা 10 অনেক রাত্রি তখন, হ্যাঁ, গভীর রাত। ঢাকার থেকে আমি বাসে উঠেছিলাম 7টার সময়। আচ্ছা। তারপর আসলে যাওয়ার কথা ছিল দুপুর 3টে ডাইরেক্ট কিশোরগঞ্জে যাবো, কিন্তু সেটা হলো না। ঢাকার থেকে যখন উঠলাম তখন একটা হাইওয়ে আছে, ঢাকা বেরিয়ে যাওয়ার পর ময়মনসিংহে পৌঁছানোর জন্য একটা হাইওয়ে আছে। আমি সেখানে দেখছি দুধারে জলাভূমি, তার মধ্যে কোথাও হয়তো ছোটো ছোটো বাল্ব জ্বলছে, কোথাও অসংখ্য জোনাকি জ্বলছে। আমি যেতে যেতে আমার খুব মনে হচ্ছিল যে আমার যেন সময়টা পিছিয়ে যাচ্ছে, আমি হয়তো 2017 থেকে 1947 দিকে যাচ্ছি। এই জিনিসটা আরও বেশি মনে হয়েছিল যখন ময়মনসিংহ সদর থেকে বাস ধরলাম কিশোরগঞ্জে যাওয়ার জন্য। বাস ধরেছি 10:30টায়, পৌঁছলাম ধর রাত 1:30টায়। সেই সময় চারপাশে বিশাল চাষ জমি, তার মাঝখান দিয়ে বাস যাচ্ছে, দূরে হয়তো কোনো গাড়ি আসছে, সেই গাড়ি রেড লাইটের আলো হঠাৎ করে বাঁকের মুখে জ্বলে উঠছে। আমার দেখে মনে হলো যেন কোনো একটা বিশাল আলোকবৃত্তের মধ্যে আমরা প্রবেশ করছি। সেই আলো পেরিয়ে ওপাশে গেলেই হয়তো হঠাৎ করে ঘটনাচক্রে আমি 2017 থাকবো না, আমি 47 পৌঁছলাম। এবং ঘটনাচক্রে কিশোরগঞ্জে গিয়ে এক ভাইয়ের বাসায় যেখানে উঠলাম, সেখানে কি টিনের ঘর, টালির ছাদ, পাখা সম্ভবত ছিল না, একটা ছোট্ট হলুদ আলো জ্বলছে, একটা বিছানার উপর 4-5 জন শোয়া। সেখানেই আমি শুনলাম এই যে এক রাতে, পরের দিন সকালে উঠে দাঁত মাজছি ছাই দিয়ে, দিয়ে নলকূপ দিয়ে জল করে। এই যে বাহ না, এইটা বলতে চাই। বাহ না, আমি বললাম অভিজ্ঞতা হিসেবে এই যে জিনিসটা হলো, মানে এইটা তো সচরাচর আমি অভ্যস্ত না। আমি যেখানে বড় হয়েছি সেখানে কোনোদিন আমাকে এই জাগরণটা করতে হয়, তো বাইরে গেলে কখনো করেছি, কিন্তু ওই দিন স্পেশালি এরকম একটা মুহূর্তে যখন সেটা হলো, আমার মনে হয়েছিল যে এটা গতানুগতিকের বাইরে। কলকাতায় এই জীবন আমি পাবো না, আমাকে মানে এটা পেয়ে গেছিস, এটা মানে হয়ে গেছিল হয়ে গেছিল। তা এই প্রসঙ্গে একটা আমি বেলঘড়িয়াতে ফিরবো। তুই যে বললি যে একটা মানে আমি মনে হচ্ছে আমি ফিরে যাচ্ছি, বেলঘড়িয়াতে তুই যখন কাজ করেছিলিস তখন তুই বোধহয় পৌরসভার আর্কাইভে ঢুকে বোধহয় কাজ করেছিলিস। মুশকিলটা হচ্ছে পৌরসভার আর্কাইভে আমি গেছিলাম। আচ্ছা। গিয়ে খোঁজ খবর করার চেষ্টা করেছিলাম, তখন সংশ্লিষ্ট পৌরসভার এই আর্কাইভ সংক্রান্ত সংশ্লিষ্ট সবাই বলেছিলেন, এবং সহযোগিতা করেনি, বলেছিলেন কিছু ডকুমেন্ট নেই, সব আমরা নষ্ট করে দিয়েছি পুরনো ডকুমেন্ট, এরকম একটা ভার্সান পেয়েছিলাম। কাজেই খাস পৌরসভার থেকে আমি যে ডাইরেক্ট কোনো সাহায্য পেয়েছি তা না, আমি পেয়েছি এর আগে কয়েকজন প্রবন্ধ লিখেছিলেন, তারা পৌরসভার নথিপত্র ঘেটে তখনও কিছু অবশিষ্ট ছিল, সেগুলো ঘেটে কিছু ডকুমেন্ট পেয়েছিলেন, সেইগুলো আমি পেয়েছিলাম। আর তুই এরকম খাস আর্কাইভের ডকুমেন্ট পাস? খাস পৌরসভার আর্কাইভের পাইনি, কিন্তু আবার আমি এমন অনেক পরিবারের ডকুমেন্টগুলো পেয়েছি যেগুলো হয়তো পৌরসভার, হ্যাঁ, আর পৌরসভার পাইনি, কিন্তু আমি সম্প্রতি বেলঘড়িয়া বইটা ওই সময় একটা ছিল 16 সালে, এই 19-এ যখন পরিবর্তিত করে করছি,
তখন আমি এমন অনেক রেয়ার ডকুমেন্ট পেয়েছি যেগুলো পৌরসভার আর্কাইভেও সম্ভবত নেই এবং এর আগেও কেউ মানে আচ্ছা। আমি সেগুলো পেয়েছি বিভিন্ন পুরনো পত্রপত্রিকা থেকে। আচ্ছা। 1886 সালে, 1899 সালে যখন বরানগর পৌরসভা ভেঙে কামারহাটি পৌরসভা তৈরি হচ্ছে, তখন ক্যালকাটা গ্যাজেটরিতে বেরিয়েছিল যে কামারহাটি পৌরসভার নতুন যে কামারহাটি পৌরসভা হবে তার সীমানা কী হবে, সেইটা কিন্তু এর আগে কেউ কোথাও উল্লেখ করে আচ্ছা। পৌরসভার তো জন্মই হয়নি তখন তার নথির আগে, সেইটা লেফটেন্যান্ট জেনারেল তৎকালীন তার দরবারে পেশ করা হয়েছিল। সেগুলো আমি পুরোনো ডকুমেন্ট ঘেটে বার করছি। কাজেই পৌরসভা থেকে ডকুমেন্ট না পাওয়ার দুঃখ আমার এই কারণেই নেই, কারণ পৌরসভাতেও জানি সেগুলো এখন আমি খুঁজে পাচ্ছি তৎকালীন জিনিসপত্র ঘেটে। এই খবরটা তো আমি এটা এই কারণে করলাম, কারণ আমার নিজের একটা খুব ফিলিংস হয় যখন ধরো তোর ওই বেলগুড়িয়ে বোমা পড়ার এসে যখন দেখতে পড়েছি ন্যাশনাল লাইব্রেরিতে, তখন আমি যখন এই সেই 43শে জানুয়ারির অমৃতবাজার যখন পড়ছি, একটা মানে একটা থমথমে একটা ভাব, একটা পেপারেও সেই একটা খুব এরকম টালমাটাল একটা সিচুয়েশন, এইটা পড়ে আমার একটা কিন্তু একটা অদ্ভুত রোমাঞ্চ লাগে যে এই কাগজটা আমার আগে অনেকে পড়েছে, এই কাগজটা কিন্তু এক রয়ে গেছে, চারপাশের শহরটা বদলে গেছে, তো কাগজটা কিন্তু একই রয়ে গেছে। তো আমি সেই জন্য আর কি আর প্রশ্নটা করলাম। আমি কাজ করতে করতে আমাদের স্কুলের একটা রিপোর্ট পেয়েছিলাম 1943 সালে। সেখানে দেখলাম যে স্কুলের সম্পর্কেই বলা হচ্ছে, সেখানে বলছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে, ইংরাজিতে পড়তে আমি তার বাংলা তর্জমা বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিভিন্ন রকম পড়াশোনা মাঝে মাঝে হ্যাম্পার হচ্ছে, ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলে ওখানে বোধহয় ক্যাম্প করেছিল, ছাউনি হয়েছিল। আমাদের স্কুলে হয়নি, বেলঘড়িয়ায় হয়েছিল। তাছাড়া সেই সময় স্কুলে যারা ছাত্র ছিল তাদের স্মৃতিচারণের থেকে নিয়েছি যে সেই সময় স্কুল থেকে রাবার দেওয়া হতো। আচ্ছা। রাবার হচ্ছে দাঁতে আটকে রাখার জন্য। আচ্ছা। সেটার কারণ কি, ধর হঠাৎ করে যদি বোমা পড়ে অনেকের তো ভয়ে বা বিস্ফোরণে বা যে কারণে দাঁত আটকে যায় যেটাকে বলে, তার জন্য হ্যাঁ সেই জন্য নিয়ম ছিল দাঁতের মধ্যে রাবার রেখে দেয়। সেই সময় বেলঘড়িয়ায় বিভিন্ন জায়গায় ট্রেঞ্চ কাটা হয়েছিল, তারপর বিভিন্ন সাইলেন্ট বাস এরকম, সেগুলো আমি বেশিরভাগই সেই সময় যারা ধর কিশোর যুবক তারা এখনো কেউ কেউ নেই, কেউ কেউ বেঁচে আছেন, তাদের স্মৃতি থেকেই আমি সেই জিনিসগুলো স্মৃতি খুবই জরুরি। একজনের সাক্ষাৎকার আমি আসলে যেটা পড়ছিলাম আগেও পড়েছি, ওই তিনি বোধহয় 42-এর আন্দোলনে যুক্ত ছিলেন, স্কুলে তখন পড়েন। কিশোরঞ্জন ঘোষাল, হ্যাঁ 42-এর ভারত ছাড়তে। আচ্ছা। উনি হ্যাঁ ওনাকে বোধহয় পুলিশ ইন্টারোগেশনে করেছিল। হ্যাঁ, কিন্তু ওনাকে জেলবন্দি করেনি, কারণ কিশোর ছিল বলে গৃহবন্দী করেছিল। তখন কয়েকজনের টিম মিলে বেলঘড়িয়ার 4 নম্বর রেলগেট বলে একটা আছে, সেইটার সামনে লাইন উপড়ে ফেলেছিল, আর যে রেলের যে পোস্ট সেই পোস্ট আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। ওই টিমের একজন ছিলেন উনি। ওনার দায়িত্ব ছিল একটা পেট্রোল পাম্প থেকে সেই জ্বালিয়ে দেওয়ার জন্য তেলটা টিমের কাছে পৌঁছে দেয়, এটা ছিল ওনার ভূমিকা ওই দলের সদস্য হিসেবে। জলদি কর, 9টা বাজে। কমেন্টস দেখি নাকি? কমেন্ট কিচ্ছু আসে, ভালো হয়েছে একদিক দিয়ে, নিজেরা স্পেসে কথা বলতে পারছি। আচ্ছা, আরে বোমা নিয়ে আমার একটা গর্বিন আমার মনে হচ্ছে এটা রয়ে গেছে, কেননা তোর তুই যেটা বলছিস যে মানে যারা থেকে শুনেছিস যে বোমা পড়েছিল যে কটা জায়গাতে, সেই কটা কুলি কোয়ার্টার্সে বোমা পড়েছিল এরকম কোনো তথ্য তোর আগে ওটা ছিল না। কিন্তু আমি ওই সময় ওই 43শে জানুয়ারিতে পুরো মোটামুটি 1 থেকে 31 জানুয়ারি যা পেপার ঘেটেছি, বেলঘড়িয়ায় কুলি কোয়ার্টার্সে পড়েছে এমন কিছু আসে, এমনকি বেলঘড়িয়াতে নয়, নর্থ অফ ক্যালকাটা বলছে। বাকি যে দুটো জায়গা পেয়েছি সে দুটো জায়গার উল্লেখ ছিল অন্য জায়গায়, কিন্তু বেলঘড়িয়ায় মানে ওই জানুয়ারি 1943-এ বেলঘড়িয়া বোমা পড়েছিল, এই এটা জায়গায় একটা গর্বের দিক থেকে যাচ্ছে। দেখ সেই সময় না, জানুয়ারি 43-এ পড়েছিল, কারণ এই কথাটা আমি সেই সময়কার বিভিন্ন ক্ষেত্রের একাধিক লোকের সাক্ষাতের সাথে মিলিয়ে নিয়েছি। আর কুলি কোয়ার্টার্স যেটা বলিস সেটা ইংরাজিতে টার্ম কি হয়েছে জানি না, এটা যদি বেলঘড়িয়ায় এমন কিছু হয়নি, কারণ কুলি কোয়ার্টার্সে বোমা পড়লে একাধিক লোকের মারা যাওয়ার সম্ভাবনা ছিল, তেমন কিছু হয়নি। যেটা হয়েছিল কুলি কোয়ার্টার্স তো ছিল না, যেটা হয়েছিল বিভিন্ন কলকারখানা, বেলঘড়িয়ায় তেমন কিছু পড়েছে বলে। আর এই বিষয়ে আমি কোথাও কোনো রিটেন ডকুমেন্ট পাইনি, স্থানীয় লোকেদের স্মৃতি ভরসা, এমন কেউ আমাকে এই কথা বলেননি যে কুলি কোয়ার্টার্সে পড়েছে। শুনেছি বজবজ থেকে বোমা পড়ার ভয়ে দুজন মুলিয়া বেলঘড়িয়ায় পালিয়ে এসে তারা এখানে এসে কপাল এখানেই মারা যায়। এই তাই তো আমার প্রায় হয়ে গেল তো নাকি? তো শেষ করে আজকের মতো তোমার কোনো প্রশ্ন বা কিছু? না, আমার কোনো প্রশ্ন নেই। আমি ভেবেছিলাম দর্শকদের থেকে কোনো প্রশ্ন আসবে, তো ভালো হয়েছে, বেঁচে গেছি। সেই ক্ষেত্রে আসেনি। আলোচনাটা শুনেছে সবাই, হয়তো পরবর্তীতে আবার শুনবে অনেকেই।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। টাটা, বাই বাই, বিদায় সবাইকে সকলকে। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি হয়েছে, শুভরাত্রি।